আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব পছন্দ করতে হবে, না হলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে ট্রাম্প। বিশ্বের সবচেয়ে দূরপাল্লার ড্রোন প্রদর্শন ইরানের। ইরানে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা ইসরায়েলের মোসাদের। ট্রাম্পের হুমকির পর পাল্টা হুঁশিয়ারি ইরানের। হামাস কি চায়, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে কারা তাদের সমর্থন দিচ্ছে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে, যেখানে তিনি ইউক্রেন এবং রাশিয়ার চলমান যুদ্ধ নিরসনে এক কড়া শান্তি প্রস্তাবের কথা উল্লেখ করেছেন এবং তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এই প্রস্তাব উভয় পক্ষকেই মেনে নিতে হবে, নতুবা এই রক্তক্ষয়ী যুদ্ধ চলতেই থাকবে, যা আসলে এক প্রকার আল্টিমেটাম হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের মন্তব্যের পেছনে মূলত তার আমেরিকা ফার্স্ট নীতি কাজ করছে বলে মনে করা হচ্ছে, কারণ তিনি শুরু থেকেই বলে আসছিলেন যে ক্ষমতায় এলে তিনি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ থামিয়ে দেবেন। তবে বাস্তব পরিস্থিতি যে এতটা সহজ নয় তা এখন দিবালোকের মধ্যে পরিষ্কার হয়ে উঠছে, কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি উভয়েরই নিজস্ব কিছু শর্ত রয়েছে, যা পূরণ না হওয়া পর্যন্ত তারা পিছু হটতে নারাজ। ট্রাম্পের এই শান্তি প্রস্তাবের মূল ভিত্তি হতে পারে বর্তমান নিয়ন্ত্রণ রেখাকেই সীমান্ত হিসেবে মেনে নেওয়া, যা ইউক্রেনের জন্য মেনে নেওয়া অত্যন্ত কঠিন, কারণ তারা তাদের হারানো ভূমি ফিরে পেতে বদ্ধপরিকর। আবার রাশিয়ার জন্য এটি একটি বিজয় হিসেবে গণ্য হতে পারে, যা পশ্চিমা বিশ্বের অনেক দেশই ভালোভাবে নেবে না। বন্ধুরা, আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই চাপ প্রয়োগের নীতি কি আসলেই কোনো কার্যকর সমাধান আনতে পারবে, নাকি এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে? তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং নিয়মিত এমন আন্তর্জাতিক খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। আসলে ট্রাম্পের এই কৌশলের পেছনে আরেকটি বড় কারণ হল যুক্তরাষ্ট্রের বিশাল অঙ্কের সামরিক সহায়তা কমিয়ে আনা, কারণ রিপাবলিকান শিবিরের অনেকেই মনে করেন যে ইউক্রেনকে অনির্দিষ্টকালের জন্য সহায়তা দেওয়া মার্কিন অর্থনীতির উপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। তাই তারা চাচ্ছেন একটি দ্রুত সমাধান, যেখানে ইউরোপীয় দেশগুলোকেও আরও বড় দায়িত্ব নিতে হবে। তবে ট্রাম্পের এই প্রস্তাব যদি ব্যর্থ হয় এবং যুদ্ধ চলতেই থাকে, তবে বিশ্ব অর্থনীতি, বিশেষ করে জ্বালানি এবং খাদ্য সংকটের উপর এর প্রভাব আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এখন সবার নজর ওয়াশিংটনের দিকে, যে তারা আসলে কেমন রোডম্যাপ পেশ করে এবং ক্রেমলিন ও কিয়েভ তাতে কতটা সাড়া দেয়, কারণ যুদ্ধের ময়দানে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি কোনোভাবেই ইতিবাচক কিছু বয়ে আনছে না, এবং শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই যে সবকিছুর ফয়সালা হবে তা বলাই বাহুল্য। অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নিজেদের আধিপত্য এবং সামরিক সক্ষমতা জাহির করতে ইরান সম্প্রতি তাদের ভাষায় বিশ্বের সবচেয়ে দূরপাল্লার ড্রোন প্রদর্শন করেছে, যা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নজর কেড়েছে। এবং এই ড্রোনটি এমনভাবে তৈরি করা হয়েছে যা হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। তেহরানে আয়োজিত এক সামরিক মহড়া এবং প্রদর্শনীতে এই ড্রোনের উন্মোচন করা হয়, যা মূলত ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি, এবং এতে অত্যাধুনিক রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সরাসরি আক্রমণ উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। ইরানের সামরিক কমান্ডাররা বলছেন যে এই ড্রোনটি যে কোনো প্রতিকূল আবহাওয়ায় উড়তে পারে এবং এটি তাদের আকাশসীমা সুরক্ষায় এক নতুন দিগন্তের সূচনা করবে, কারণ দীর্ঘপাল্লার এই সক্ষমতা ইরানকে তার আঞ্চলিক শত্রুদের ওপর একটি বিশেষ সুবিধা দেবে, যা আগে কখনো ছিল না। এই ড্রোন প্রদর্শনী এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে রয়েছে এবং অনেক বেশি ইরানের ড্রোন প্রযুক্তির উৎকর্ষতা নিয়ে চিন্তিত, কারণ ইতোমধ্যেই এই ড্রোনগুলো বিভিন্ন আঞ্চলিক সংঘাতের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয় তবে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি লাইক আমাদের নতুন নতুন তথ্য অনুসন্ধানে উৎসাহিত করে। ড্রোন প্রযুক্তিতে ইরানের এই অগ্রগতি মূলত পশ্চাদের দীর্ঘদিনের অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞার মধ্যেই অর্জিত হয়েছে, যা দেখে বোঝা যায় যে দেশটি তাদের অভ্যন্তরীণ প্রতিরক্ষা শিল্পকে কতটা শক্তিশালী করে তুলেছে এবং তারা এখন আর বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর করতে রাজি নয়। তবে এই ধরনের দূরপাল্লার অস্ত্র প্রদর্শনী স্বভাবতই প্রতিবেশী দেশগুলো এবং বিশেষ করে পশ্চিমা শক্তির জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করছে, কারণ এর ফলে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে যেতে পারে, যা নিয়ে ইতোমধ্যেই কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে এবং অনেক দেশই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার কথা ভাবছে।
বিশেষজ্ঞরা বলছেন যে এই ড্রোনটি শুধুমাত্র একটি সামরিক সরঞ্জাম নয়, বরং এটি ইরানের একটি কৌশলগত বার্তা যা তারা বিশ্বের কাছে পৌঁছে দিতে চায় যে তারা যে কোনো ধরনের চাপ মোকাবিলায় প্রস্তুত এবং তাদের ভূখণ্ড রক্ষায় তারা সর্বোচ্চ সক্ষমতা অর্জন করেছে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে তাকালে দেখা যাচ্ছে যে সেখানে নতুন করে জনরোষ বা বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে, যা দেশটির শাসন ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং এই পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রকাশ্যে বিক্ষোভকারীদের সহায়তার ঘোষণা দিয়ে আগুনেই যেন ঘি ঢেলে দিয়েছে। ইরানের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এই বিক্ষোভের মূল কারণ হিসেবে অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি এবং নাগরিক স্বাধীনতার সীমাবদ্ধতাকে চিহ্নিত করা হচ্ছে, যেখানে সাধারণ মানুষ রাজপথে নেমে তাদের দাবি দাওয়া পেশ করছে এবং এই বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের কথা শোনা যাচ্ছে। মোসাদের পক্ষ থেকে এমন সরাসরি সমর্থনের ঘোষণা অত্যন্ত বিরল এবং এটি তেহরান ও তেল আবিবের মধ্যকার দীর্ঘদিনের ছায়াযুদ্ধকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে, কারণ ইরান সবসময় অভিযোগ করে আসছে যে তাদের দেশের যে কোনো অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে এবং মোসাদের এই ঘোষণা তাদের সেই অভিযোগকেই যেন আরও উস্কে দিচ্ছে। আপনারা যদি এই ধরনের বৈশ্বিক রাজনীতির গভীর বিশ্লেষণ পছন্দ করেন, তবে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ইতোমধ্যেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং অনেক জায়গায় ধরপকড় শুরু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। তবে এই বিক্ষোভ কতদিন স্থায়ী হবে বা এর শেষ কোথায় তা নিয়ে জল্পনা তুঙ্গে। মোসাদ বা ইসরায়েল কেন হঠাৎ করে এত সরাসরি সহায়তার কথা বলছে তা নিয়ে অনেক বিশ্লেষক মনে করেন যে এটি মূলত ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার একটি কৌশল, যাতে দেশটি তাদের পরমাণু কর্মসূচি বা আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক থেকে মনোযোগ সরিয়ে নিজেদের অভ্যন্তরীণ সমস্যার দিকে বেশি গুরুত্ব দিতে বাধ্য হয়। তবে ইরান সরকার এই ধরনের বিদেশি হস্তক্ষেপকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে এবং সাফ জানিয়ে দিয়েছে যে দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে তারা যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না, যা আসলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ারই ইঙ্গিত দিচ্ছে। জনগণের ক্ষোভের পেছনে থাকা অর্থনৈতিক কারণগুলো যদি দ্রুত সমাধান না করা যায়, তবে এই ধরনের জনরোষ কমানো কঠিন হবে, কারণ সাধারণ মানুষের জীবনযাত্রার মান দিন দিন কঠিন হয়ে পড়ছে, যা যে কোনো দেশের জন্যই একটি সংবেদনশীল বিষয়। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার সম্ভাবনার পর থেকে ইরানের পক্ষ থেকে এক কড়া পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যেখানে তেহরান স্পষ্ট করে বলেছে যে তারা কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না, বরং যে কোনো বিরূপ পরিস্থিতির জন্য তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে। ট্রাম্পের গত মেয়াদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ইরানের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিলেও তারা তাদের মূল নীতি থেকে সরেনি এবং এখন আবার ট্রাম্প যদি একই পথে হাঁটেন, তবে এর ফলাফল শুভ হবে না বলে ইরানের শীর্ষস্থানীয় নেতারা সতর্ক করে দিচ্ছেন। বিশেষ করে কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড এবং পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়টি ইরান এখনও ভোলেনি এবং তারা মনে করে যে ট্রাম্পের নীতি ছিল সম্পূর্ণ একতরফা এবং অযৌক্তিক, যা শুধুমাত্র মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করেছে। ইরানের এই হুঁশিয়ারির পেছনে তাদের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং আঞ্চলিক মিত্রদের একটি বড় ভূমিকা রয়েছে, কারণ তারা জানে যে সরাসরি যুদ্ধ শুরু হলে তার প্রভাব পুরো বিশ্বের জ্বালানি বাজারের উপর পড়বে, যা যুক্তরাষ্ট্র নিজেও হয়তো চাইবে না। আমাদের আজকের এই আলোচনা সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই জানান এবং আমাদের কাজের অনুপ্রেরণা যোগাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ট্রাম্পের পক্ষ থেকে ইতোমধ্যেই এমন ইঙ্গিত পাওয়া গেছে যে তিনি ইরানের তেল রপ্তানির ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন, যাতে দেশটি তাদের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক কর্মকাণ্ড পরিচালনা করতে অর্থের সংকটে পড়ে। কিন্তু ইরান বলছে যে তারা নিষেধাজ্ঞার মধ্যেও বেঁচে থাকার এবং টিকে থাকার শিল্প আয়ত্ত করে ফেলেছে। এই যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং উত্তপ্ত বাক্য বিনিময়, এটি মূলত একটি বৃহত্তর কূটনৈতিক দাবার অংশ, যেখানে উভয় পক্ষই চাইছে আলোচনার টেবিল বা ময়দানে নিজেদের সুবিধাজনক অবস্থানে রাখতে। ট্রাম্প যদি তার দ্বিতীয় মেয়াদে আরও আগ্রাসী ভূমিকা নেন, তবে ইরানের প্রতিক্রিয়াও যে ভিন্ন হবে না তা তাদের বক্তব্য থেকেই স্পষ্ট এবং এর ফলে পরমাণু চুক্তিতে ফিরে আসার যে ক্ষীণ সম্ভাবনা ছিল তাও হয়তো চিরতরে শেষ হয়ে যেতে পারে।
আন্তর্জাতিক সম্প্রদায় এখন উদ্বিগ্ন যে এই দুই শক্তির মধ্যকার সংঘাত যদি আরও বৃদ্ধি পায় তবে তা শেষ পর্যন্ত একটি বড় ধরনের সামরিক সংঘাতের রূপ নিতে পারে কিনা, যা এই মুহূর্তে কারোর জন্যই কাম্য নয়। তবে রাজনীতির ময়দানে কিছুই নিশ্চিত করে বলা যায় না, এবং সময়ের সাথে সাথেই এর প্রকৃত রূপ ফুটে উঠবে। সর্বশেষ আলোচনায় আসা যাক হামাস প্রসঙ্গে, যেখানে অনেকেই প্রশ্ন তুলছেন যে দীর্ঘ সময় ধরে চলা এই লড়াইয়ে হামাস আসলে ঠিক কী চায়, এবং ইসরায়েলের বিরুদ্ধে এই অসম লড়াইয়ে কারা তাদের পেছন থেকে সমর্থন ও রসদ যোগাচ্ছে, যা তাদের এত দীর্ঘ সময় টিকে থাকতে সাহায্য করছে। হামাসের মূল লক্ষ্য হল একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যার রাজধানী হবে জেরুজালেম, এবং তারা ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটিয়ে নিজেদের ভূমিতে পূর্ণ নিয়ন্ত্রণ চায়, যা তারা তাদের রাজনৈতিক ইশতেহারে বারবার উল্লেখ করেছে। এই লড়াইয়ে হামাসের সবচেয়ে বড় শক্তির জায়গা হল তাদের সুসংগঠিত টানেল নেটওয়ার্ক এবং গেরিলা যুদ্ধের কৌশল, যা উন্নত প্রযুক্তি সম্পন্ন ইসরায়েলি বাহিনীকে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলছে, এবং তারা মনে করে যে প্রতিরোধের মাধ্যমেই কেবল তাদের অধিকার আদায় সম্ভব। হামাসের পেছনে সরাসরি এবং পরোক্ষভাবে বেশ কিছু আঞ্চলিক শক্তি এবং সংগঠন সমর্থন দিয়ে যাচ্ছে, যার মধ্যে ইরানের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়, কারণ তেহরান হামাসকে দীর্ঘকাল ধরে আর্থিক এবং সামরিক প্রযুক্তি দিয়ে সহায়তা করে আসছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মতো গোষ্ঠীগুলো হামাসের প্রতি তাদের পূর্ণ সংহতি প্রকাশ করেছে, এবং বিভিন্ন সময়ে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে হামাসকে সাহায্য করার চেষ্টা করেছে, যাতে ইসরায়েলি বাহিনীকে বহুমুখী ফ্রন্টে লড়াই করতে হয়। প্রিয় দর্শক, ফিলিস্তিন সংকট নিয়ে আপনার ব্যক্তিগত মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। শুধু সামরিক নয়, বরং রাজনৈতিকভাবেও কিছু দেশ হামাসকে সমর্থন দেয় বা তাদের সাথে আলোচনার পথ খোলা রাখে, কারণ তারা মনে করে যে হামাসকে ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। তবে এই দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে সাধারণ ফিলিস্তিনিদের যে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে এবং অবকাঠামোর যে ধ্বংসলীলা চলছে, তা বিশ্ববিবেককে নাড়া দিচ্ছে, এবং বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। হামাসের দাবি হল পূর্ণাঙ্গভাবে অবরোধ প্রত্যাহার এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর করা, যা নিয়ে এখনও নানা জটিলতা বিদ্যমান, এবং ইসরায়েলও তাদের নিরাপত্তার অজুহাতে কোনো ছাড় দিতে নারাজ। এই যে একটি জটিল বৃত্ত, যেখানে রাজনৈতিক লক্ষ্য এবং মানবিক সংকট মিলেমিশে একাকার হয়ে গেছে, তা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাওয়া এখন বিশ্ব নেতাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।